প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি বিশ্লেষণের নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ করিম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। প্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 5 দিন। এর মাঝে দেশ জুড়ে নির্বাচন ঘিরেই প্রধান আলোচনা। আমরা জানি আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। এরই মাঝে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই নির্বাচনী ইশতেহারগুলোতে মানুষের আকাঙ্ক্ষার কতটা প্রতিফলন ঘটছে আর আমাদের সম্মানিত আলোচকের প্রত্যাশাই বাকি। আলোচনা শুরু করছি সেই প্রসঙ্গকে ঘিরে। জনাব মাসুদ করিম। ধন্যবাদ। আর মাত্র 5 দিন আপনি বললেন, একেবারে এই বলবো যে ঘরের দুয়ারে এসে নক করতেছে নির্বাচন। এটা বাংলাদেশের মানুষের জন্য এটা একটা প্রত্যাশিত ক্ষণ, এবং এটা একটা তীব্র উত্তেজনা প্রচারের মধ্যে। 2 দিন আগে আবার প্রচারটা শেষও হয়ে যাবে 10 তারিখ থেকে। 48 ঘন্টা আগে থেকে আর কোনো ভোটের প্রচার চলবে না। এখানে যেটা এখন যে জিনিসটা তারা আজকে প্রচার করবে বিএনপি, নির্বাচন ইশতেহার, এটা ইতিমধ্যে আপনি বলেছেন যে জামায়াতে ইসলামী মূল যিনি ওই বিরোধী আরেকটা জোটের যারা প্রধান জামায়াতে ইসলামী, তারা তাদেরটা ঘোষণা করেছে। আজকে বিএনপিটা ঘোষণা হবে, এবং এই বিএনপিটা তারেক রহমান সাহেব বিকেল 3:30টার দিকে যখন ঘোষণা করবেন, তারপরেই হয়তো একটা তুলনামূলক আলোচনা করা যাবে যে সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, পররাষ্ট্রনীতি, নানা বিষয়ে কে কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। তো এটা হয়তো আমাদের গণমাধ্যম যারা আছে বা সাধারণ মানুষ যারা আছে তারা সেটা পর্যালোচনা করবেন। একটা জিনিস আমি বলবো যে এই ধরনের নির্বাচন ইশতেহারে আরেকটু আগে দেওয়া উচিত ছিল। কারণ হলো যে এটা যাতে মানুষ পুরাটা পড়তে পারে। এটা একটা বিশাল ব্যাপার, অনেক বড় ধরনের প্রতিশ্রুতি, তারা কি ধরনের সরকার পরিচালনা করবেন, এটা একটা বিষয়। যেহেতু একেবারে ভোট দুয়ারে এসে গেছে, ঠিক 11th আওয়ারে এটা দেওয়াতে এটা অনেকের জন্য একটু সমস্যা হবে। আর দ্বিতীয় কথা হলো যে এই ধরনের নির্বাচনী ইশতেহার এইবারই প্রথম না। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে যারা ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা করে, তারা সব নির্বাচনের আগে এই ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে থাকে। কিন্তু এই নির্বাচনী প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হয় এবার এটা আমরা বলতে পারতেছি না। কারণ যেহেতু আওয়ামী লীগ এখানে নির্বাচনে নাই, গত কয়েকটা সরকারে আওয়ামী লীগই ছিল, তারা কয়টা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। কিন্তু বিএনপিও যখন ছিল তারা কয়টা বাস্তবায়ন করেছে। সুতরাং প্রতিশ্রুতিটাই বড় কথা না, বাস্তবায়নটা বড় কথা। এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এই জিনিসটা কোয়ালিটি জাজও করা দরকার, যে এটা বাস্তবায়ন যোগ্য কিনা। আপনি প্রতিশ্রুতি দিলেন এই রাস্তা করে দেবেন, এই স্কুল করে দেবেন, কিন্তু সেটা করলেন না। তো সেটা করার জন্য কোনো অ্যালোকেশন আছে কিনা, আমাদের আর্থিক সঙ্গতি আছে কিনা, কী উপায়ে তারা করবেন, সেই প্রশ্নটাও আমার মনে হয় আজকে যখন প্রেস কনফারেন্সে উনি এটা ঘোষণা করবেন সেই প্রশ্নটাও আসতে পারে। এইরকমভাবে আমরা যে কথাগুলি বলি, এবং এটা একটা হইল যে পলিটিক্যাল রেটরিক, আরেকটা হইল রিয়ালিটি। সুতরাং একটা কথামালা আরেকটা হলো যে জীবনের সাথে মিলিয়ে দেখা। যেমন ধরেন জামায়াতে ইসলামীর যেটা ঘোষণা হয়েছে, যেহেতু বিএনপিটা ঘোষণা এখনো হয় নাই, আমরা বলতে পারছি না। তারা বলছে যে ভারতের সাথে খুব ভালো সম্পর্ক, গঠনমূলক সম্পর্ক, বর্ণিল সম্পর্ক বজায় রাখবে, কিন্তু রাজনৈতিক বক্তৃতা তারা ভারতের বিরুদ্ধে বলতেছে কন্টিনিউয়াস। তো আমি যেটা বলবো যে ইশতেহারটা হইতে হবে যেটা রিয়ালিটি, সেটার সাথে সঙ্গতিপূর্ণ। আপনি পররাষ্ট্রনীতির কথা যখন বলছিলেন, আমরা গতদিন আমরা জানি যে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে নির্বাচিত সরকার এসে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে প্রকৃত প্রস্তাবে কাজ করবেন। এই কথাটা আমরা শুনতে পেয়েছি। এইটা আমিও মনে করি যে নির্বাচিত সরকার আসলে, কারণ এখন তো এই সরকারের মেয়াদ আর নাই, কিন্তু এই সরকারের আমলেই বা সম্পর্কটা খারাপ হওয়ার কী দরকার ছিল, সেটাই হলো আমাদের কথা। যেহেতু একটা প্রতিবেশী দেশ, এবং যে দেশটার সাথে আমাদের 4000 কিলোমিটারের বেশি স্থল সীমান্ত আছে, যে দেশটার সাথে দুইটা দেশের মধ্যে আমাদের যেরকম অভিন্ন সাংস্কৃতিক, অভিন্ন ইতিহাস এবং নানান দিক থেকে মিল আছে, সেখানে আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এরকম শেয়ার অনেক কিছু আছে, যেমন ওয়াটার বা অন্যান্য কিছু আছে। তো আমরা যদি দুইটা দেশ একসাথে কাজ করতে পারি, তাহলে তো আমরা অভিন্ন উন্নতির সোপান গড়ে তুলতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা নিজেদের মধ্যে একটা পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে পারি না, এবং এটা বেসিক্যালি দুই দেশের জনগণ চায় ভালো সম্পর্ক, দুই দেশের জনগণ চায়, কিন্তু রাজনৈতিক কারণে দুইটা দেশে একটা অভ্যন্তরীণ রাজনৈতিক রেটরিকে
কারণে তারা এই জিনিসগুলিতে সমস্যাটার সৃষ্টি হয়। তো আমি আশা করব যে উনি যেটা আশা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা, উনি যে ওনার দায়িত্ব পালনে খুব বেশি সাকসেস হন নাই সেটাই প্রতিফলিত হয়েছে যে উনি দেশগুলির সাথে সুসম্পর্ক রাখতে পারেন নাই। তা আমরা আশা করব যে নেক্সট গভর্নমেন্ট যেটা আসতেছে তারা শুধু ভারত কেন প্রত্যেকটা দেশের সাথে আমাদের এটা তো আমরা তো একটা স্ট্র্যাটেজিক কান্ট্রি না, মানে স্ট্র্যাটেজিক ইজ এ নট ইন এ সেন্স যে আমরা ইকোনমিক্যালি বা আমরা মিলিটারিলি আমরা এমন কোনো প্লেয়ার না যে আমরা এখানে একটা দলাদলি গ্রুপিং করব। আমরা বহু বছর ধরে গবেষণা করে এটা আবিষ্কার করেছি সব সরকারের আমলে যে সবার সাথে সম্পর্ক, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা করা আমাদের দেশের স্বার্থের অনুকূলন নেয়, এবং এই অঞ্চলে যদি উত্তেজনা বৃদ্ধি হয় সেটাও আমাদের স্বার্থের অনুকূলন নয়। আমরা যেটা চাচ্ছি যে আমাদের দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নতি করুক। আমরা যেটা চাচ্ছি বাংলাদেশের জনগণ বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ পাক। সেই অবজেক্টিভটা যদি পালন করতে হয় তাহলে আমাদের শুধু ভারত না প্রত্যেকটা দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা দরকার। আমরা আবার নির্বাচনের শিরোনামে ফিরি। নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর 18 ফেব্রুয়ারির মধ্যে, এটি মানে আইন উপদেষ্টা বলেছেন, এবং রাষ্ট্রপতির অনুমতি ক্রমে রাষ্ট্রপতির মনোনীত হিসেবে প্রধান বিচারপতির কাছে শপথ নিতে পারেন এবং বিকল্প হিসেবে সিইসির কাছেও শপথ নিতে পারেন, এরকম শিরোনাম রয়েছে আমাদের সামনে। এখন যে জিনিসটা আমি বলবো যে এখন পিসফুল ট্রানজিশন বা ক্ষমতা হস্তান্তর, এখানে কয়েকটা বিষয় খুবই জরুরি বিষয়। একটা হলো যে এখন ভোটের প্রচার শেষ দিকে, তো এখন 10 তারিখ থেকে বা 48 ঘন্টা যে যাতে কোনো রকম গুজব টুজব ছড়িয়ে এআই ব্যবহার করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এটা একটা বিরাট থ্রেট মনে করা হচ্ছে। আরেকটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রাখা যাতে কোনো রকম ভায়োলেন্স টায়োলেন্স না হয়, সেই জন্য পুলিশ এবং বিজিবি যে মানে পুলিশের তো অবস্থাটা একটু খারাপ আছে। তো গতকালকে সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে অন্যান্য বার যেমন 42,000 40,000 সেনা মোতায়েন করা, এবার 1 লাখ সেনা মোতায়েন করা হয়েছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে। বিভিন্ন বাহিনীর মধ্যে এবারই সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন। হ্যাঁ, সর্বোচ্চ মোতায়েন। সুতরাং তারা একটা আইন শৃঙ্খলার ব্যাপারে তারা হোপফুল, এবং আমি মনে করি যে পলিটিক্যাল পার্টিগুলিও তারা যদি কোঅপারেট করে এবং নির্বাচন কমিশন যদি ঠিকভাবে কাজ করে তাইলে আমরা একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয়, আপনি যেটা বললেন যে ইলেকশনের পরপরই যাতে কোনোরকম কাল বিলম্ব না করে ক্ষমতাটা হস্তান্তর, এবং সেটাই তারা প্রস্তুতি দিয়েছে যে 18 তারিখ এক্সিট করে যাবে না ট্রানজিশনটা। অনেকে একটা গুজব ছড়াই দিয়েছিল যে 180 দিন পর্যন্ত ক্ষমতা হস্তান্তর হবে না। এটা সম্পূর্ণভাবে মিথ্যা গুজব, কারণ এটা এরকম কোনো সুযোগই নাই। কারণ আপনার যখন নির্বাচন হয়ে যায় তখন দুটো শপথ হবে, একটা হলো যে ক্যাবিনেটের শপথ, আর একটা হলো সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান। তো দুইটা শপথে এবার একটু ঝামেলাও আছে যে যেহেতু স্পিকার শপথ বলান, কিন্তু স্পিকার এখন নাই, পদত্যাগ করেছেন, খুঁজেও পাওয়া যাচ্ছে না। ডেপুটি স্পিকার ইয়েতে আছেন, কারাগারে আছেন। সেদিন অল্টারনেটিভ কনস্টিটিউশনাল জিনিসগুলি আমার মনে হয় যে যেভাবেই শপথ পড়া হোক আমাদের কাছে একটা মুখ্য আরাধ্য হবে যে একটা দ্রুত ট্রানজিশন, যাতে ক্ষমতার হস্তান্তরে কোনো কাল বিলম্ব একটা অবিশ্বাস বা একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে, এবং সেটা অন্তর্বর্তী সরকার সেই ধরনের পদক্ষেপ নিয়েছে। কালকে আসিফ নজরুল, যিনি আইন উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারাও কিন্তু সেই জিনিসগুলি উল্লেখ করেছেন। তা আমরা মনে হচ্ছে যে নির্বাচনের এই ফলাফলটার পরপরই তারা ক্ষমতা হস্তান্তর করবেন। কিন্তু যে জিনিসটা সবচেয়ে মানে আমাদের গুরুত্বপূর্ণ সেটা হলো যে নির্বাচনের ফলাফল কি যারা পরাজিত তাদেরকে মেনে নিতে হবে, তারা যেন আবার ব্যাকলেশ বা আবার একটা নির্বাচন পরবর্তী সহিংসতা, ছোটোখাটো জায়গায় হামলা পাল্টা হামলা এইসবের না যান, এবং যারা বিজয়ী হবেন তারাও যেন একটা সংযত বিজয় উদযাপন করেন। কারণ আপনারা জানেন যে বিকেল 4:30 পর্যন্ত ভোট চলবে, এবং এইবার প্রায় 12,70,00,000 ভোটার আছেন। তার মধ্যে আবার কিছু আছে প্রবাসী ভোটার যারা বা 4:30টার মধ্যে যাদের পোস্টাল ব্যালটগুলি আইসা পৌঁছবে রিটার্নিং অফিসার কার্যালয়ে, তাদেরটাই কাউন্ট হবে, পরে আসলে কাউন্ট হবে না। আর ভোট কেন্দ্রের মধ্যেই ফলাফল ঘোষণা করতে হবে, মানে যেগুলি ডাইরেক্ট ভোট পড়বে। সুতরাং 4:30টার পরে পোলিং এজেন্টদের উপস্থিতিতে এবং অন্যান্যদের উপস্থিতিতে এটা এখানেই কাউন্ট করা হবে, প্রিজাইডিং অফিসার সেখানেই ঘোষণা করবেন। এগুলি এখন দেখা যাচ্ছে যে মূল রিটার্নিং অফিসারের কাছে কাজ খুব অল্প, শুধু যোগ করা, এই কেন্দ্রগুলি ফলাফল যোগ করা, পোস্টাল ব্যালটটা যোগ করা, এবং যোগ করে উনি দ্রুত নির্বাচন কমিশনে পাঠিয়ে দেবেন। অনেক সময় দেখা যায় যে দ্রুততার সঙ্গে প্রিজাইডিং অফিসারের কাছ থেকেই রেজাল্টটা প্রকাশ হয়ে যাচ্ছে।
সুতরাং আমি মনে করি যে ফলাফলটা যেটা বলতেছিল যে কিছুটা দেরি হইতে পারে হানা ভোটের কারণে, আমার মনে হচ্ছে যে সেটা হয়তো একটু হতে পারে, কিন্তু খুব ম্যাসিভ আকারে দেরি হওয়ার কোনো সুযোগ নাই। আমরা আরেকটি প্রসঙ্গে যাই। আপনি শান্তি শৃঙ্খলার কথা বলছিলেন নির্বাচন ঘিরে। নির্বাচনে ঝুঁকি বাড়াচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র, সীমান্ত দিয়ে আসছে দেদার, একটি সংবাদ শিরোনাম আমাদের সামনে। এইটা অস্ত্র উদ্ধারের পরেও কিন্তু আমি শুনছি যে যে অস্ত্রগুলি খোয়া গেছিল ওই যে গণ অভ্যুত্থানের সময় 2024 সালের ওই যে জুলাই মাসের যে গণ অভ্যুত্থানে যখন অনেক পুলিশের অস্ত্র খোয়া গেছিল, তার মধ্যে 1300-1400 অস্ত্র এখনো মানে রিকভারি হয় নাই বা কেউ জমা দেয় নাই বা উদ্ধার করতে পারে নাই। সেটা নিয়ে একটা উদ্বেগ অবশ্যই আছে। আর আমাদের দেশে যে সীমান্ত এলাকা তো মোটামুটি সীমান্ত পাহারা জোরদার করা হয়েছে, সীমান্ত সিল করা হয়েছে, কিন্তু তারপরও অনেকটা দুর্গম এলাকা, পরশ বর্ডার কিছুটা আছে। সেই দিক থেকে এই ধরনের অস্ত্র এসে থাকে সাধারণত, এটা মনে করা হয়। কিন্তু এটা আমার কথা হলো যে যদি এসেও যায়, সেখানে অভ্যন্তরীণ যে অভিযান, যৌথ অভিযান বা অভ্যন্তরীণ যে প্রচেষ্টা, সেই মাধ্যমে অস্ত্রগুলি উদ্ধার করে ফেলতে হবে, যাতে তারা নির্বাচনে এটা কোনো রকম বা কিছু না হইতে পারে। আরেকটা হলো যে মানে আমি বলতেছি যে কালকেও তো সেনাবাহিনী থেকে বলা হলো যে কোনো সুনির্দিষ্ট থ্রেট নাই, কিন্তু ঘটনা তো ঘটতে পারে। সুতরাং প্রিকশনারি ব্যবস্থা নেওয়া, সেক্ষেত্রে আমার মনে হয় যে নানা রকম গোষ্ঠী আছে, জঙ্গি গোষ্ঠী, যারা ডেমোক্রেসিটাকে চায় না, এরকম ব্যাপার, এরা হয়তো নানা রকম এই যে গোলাপানিতে মাছ শিকার করতে পারে। সুতরাং এই সব দিক থেকে চিন্তা করলে আমি মনে করি যে এই বছরের নির্বাচনটার দুইটা জিনিস হইল সবচেয়ে উদ্বেগজনক। একটা হইল উদ্বেগের বিষয়, একটা হলো আইন শৃঙ্খলা, আর একটা হলো এআই এর ব্যবহার। হ্যাঁ, আমরা শিরোনামের কথা বলছিলাম। শিরোনামটি রয়েছে এআই অপতথ্যের মহামারী। এর মধ্যে ভুয়া ভিডিও, বিকৃত ছবি, মিথ্যা বক্তব্য সবকিছু ছড়াছড়ি। এটা সম্প্রতি দেখা গেছে যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের যে এক্স হ্যান্ডেল, সেটা হ্যাক হয়ে গেছে, সেটা উনি অভিযোগ করেছেন এবং সেটা একটা মারাত্মক ক্ষতি হয়েছে। তারপরে দেখা গেল ওনাদের সেক্রেটারি পরশ সাহেব, ওনারও এক্স হ্যান্ডেল হ্যাক হয়ে গেছে। আমি মনে করি যে এই ধরনের সামাজিক যেগুলি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, সেগুলি প্রত্যেকে নিজেরা সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করবেন, কারণ সময়টা এখন খারাপ। সবসময় যে রাষ্ট্রই সব করে দিতে পারবে তাও পারবে না, আপনি যদি অরক্ষিত রাখেন সেটা পারবে না। তো আমি বলি রাষ্ট্রের দায়িত্ব আছে, বা নির্বাচন কমিশনারের এত সক্ষমতা নাই যে পুরো জিনিসটাকে তারা হ্যান্ডেল করতে পারে। আরেকটা দায়িত্ব হলো যে আমাদের যে মূল ধারার যে সংবাদ মাধ্যমগুলি, তারা যাতে কোনো গুজব টুজব দিলে দ্রুততার সঙ্গে সত্য নিউজটা দিয়ে দেয়, তাইলে এই জিনিসটা পাত্তা পাবে না। সুতরাং একদিকে আইন শৃঙ্খলা বাহিনী আইনি মানে সাইবার নিরাপত্তার মূলক ব্যবস্থা গ্রহণ করবে, একদিকে যার অ্যাকাউন্ট তিনি সেটাকে সুরক্ষিত রাখবেন, আরেক দিকে আমাদের যেগুলি মূল ধারার সংবাদ মাধ্যম, চ্যানেল আই বা অন্যান্য যারা আছে, পত্রপত্রিকা, তাদেরও তো ওয়েবসাইট আছে, সবাই যদি একটা ম্যাসিভ গুজবের ব্যাপার থেকে যদি রক্ষা করে, তাহলে সেটা একটা ব্যাপার হবে। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় হইল যে এই যে লাস্ট শেষ মুহূর্তে যে 48 ঘন্টা, এই 48 ঘন্টা তো কোনো ক্যাম্পেইন থাকবে, তখন সোশ্যাল মিডিয়া খুব সক্রিয়। এখন এমন বলতে পারে যে কথার কথা হাইপোথেটিক্যালি বললাম যে অমুক প্রার্থী, বিএনপির প্রার্থী, উনি প্রত্যাহার করে বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিয়েছেন, অথবা বিদ্রোহী প্রার্থী বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়েছেন, কিংবা জামাতের ব্যাপারে একটা গুজব টুজব ছড়াতে পারে। এটা যদি মেসিভ আকারে তাদের সাপোর্টাররা সহায়তা থাকে, তাহলে কিন্তু অন্য প্রার্থী ধরাশয়ী হয়ে যেতে পারে। সুতরাং এই জিনিসগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এটা হওয়ার আশঙ্কা আছে। এখনও কিছু কিছু ব্যবহার হয়েছে, এবং এটা এমন একটা ডিপ ফেক যে সাধারণ মানুষের পক্ষে ধরা কঠিন, এমনকি এক্সপার্টরাও ধরতে পারবেন না, এমন ধরনের ফেক জিনিস ছড়িয়ে দেওয়া হইতে পারে। তো আমি মনে করি যে নির্বাচনের সময় একদিকে সোশ্যাল মিডিয়া যেমন তার প্রচারের জন্য ব্যবহার হয়, আরেকদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘায়েল করার কাজেও ব্যবহার হইতে পারে। সুতরাং এই দুইটা জিনিসের ব্যাপারে আমাদের খুব সতর্ক অবশ্যই থাকতে হবে। আর আরও অনেক ধরনের, এখন একটা চূড়ান্ত মুহূর্ত আমি বলবো, এই মুহূর্তটা প্রত্যেকটা মানুষই একটু সজাগ থাকার দরকার আছে, কারণ দেশের একটা জাতীয় ক্রান্তিকাল বা একটা গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছে। সুতরাং আমাদের এই যে নির্বাচনী ব্যবস্থা যাতে ত্রুটিপূর্ণ না থাকে, ত্রুটিমুক্ত থাকে, সেই কারণে এই বছর তো আধা ঘন্টা আগে থেকে ভোট শুরু হবে, 7:30 থেকে 4:30 মোট মিলে 1 ঘন্টা বাড়ানো হয়েছে।
এই গণভোটের জন্য। গণভোট নিয়েও নানা রকম প্রচার প্রপাগান্ডা ছিল, এখন এটা দূর হয়েছে। একটা ছিল যে অনেকেই বলতেছিল যে বিএনপির থেকে সরকারের কর্মচারীরা, কর্মকর্তারা, প্রজাতন্ত্রের, তারা এটা কিছু ভোটের পক্ষে ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা এটা থাকতে পারে না গণপ্রদত্ত আদেশ 1972 অনুযায়ী। কারণ এখানে তারা শুধুমাত্র গণভোটে ভোট দিন এটা বলতে পারে সর্বোচ্চ। এখানে একমাত্র যদি অন্তর্বর্তী সরকার, যারা উপদেষ্টা এবং তারা বা প্রধান উপদেষ্টা, তারা বলতে পারেন, যেহেতু তারা রাজনৈতিক পর্যায়ে, তারা বলতে পারেন। কিন্তু যারা আমলাতন্ত্র তারা সেটা পারে না, এবং সেটা শেষ মুহূর্তে নির্বাচন কমিশন সার্কুলার দিয়ে ক্লিয়ার করেছে। সুতরাং এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে অনেক সময় আমাদের দেশের লোকজন হয়তো এত বড় যে ম্যাসিভ এবং জটিল বিষয়টা বুঝতে সমস্যা হয়, হ্যাঁ দিলে কী হবে, না দিলে কী হবে। তো সেই জায়গাগুলিতে আমার মনে হয় সরকারের আরও বেশি দায়িত্ব ছিল একটু ক্লিয়ার করা। তো এটা আমরা শুধু সাধারণভাবে এটা বলতে পারি যে হ্যাঁ ভোট দেওয়া হলো যে সংস্কারগুলির কথা আলোচনায় এসেছে, সেই সংস্কারগুলিকে বাংলাদেশের মানুষ সমর্থন করে, এটা হ্যাঁ পাশ করলে এটা বোঝা যায়। তখন এটা হবে কি, নির্বাচিত সংসদ এটা আবার পর্যালোচনা করবে, এবং পর্যালোচনা করে তারা দেখবে যে এগুলি কোনটা বাস্তবায়ন করা যায়, কোনটা না করা যায়, কোনটা সংবিধান সংশোধনী দরকার, পুরো সংসদ হয়ে এটা আসতে হবে। আবার এটা যদি বড় ধরনের সংস্কার হয়, যেটা হয়তো আমাদের মৌলিক অনেক পরিবর্তন আসতে হবে, তাহলে সেক্ষেত্রে আবারও হয়তো গণভোটের প্রয়োজন হতে পারে। অনেক অনেক ধন্যবাদ জনাব মাসুদ করিম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমাদের সম্মানিত আলোচক যেমন বলছিলেন যে নির্বাচনে এবার যেহেতু একটি গণভোট এবং আরেকটি প্রার্থী নির্বাচনের বিষয় রয়েছে, বিষয়টি আরও সহজ করে মানুষের সামনে ব্যাখ্যা করা গেলে এবং মানুষ বিষয়টি সহজভাবে বুঝতে পারলে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে ভোট গণনা সহ সামগ্রিক কার্যক্রম আরও অনেক সহজ হবে এবং সাধারণ মানুষ খুব দ্রুত নির্বাচনের ফলের মধ্য দিয়ে আরেকটি সরকারের অধীনে যেতে পারবে বলে আমাদের সম্মানিত আলোচক যে আশাটি প্রকাশ করেছেন। আমরা আশা করি পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে হবে। ভালো থাকবেন সবাই। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের পর্বটি এ পর্যন্তই।